ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে ঘণ্টা ব্যবধানে ৮টি আলাদা দুর্ঘটনা, ৬ জনের মৃত্যু। সারা দেশে সড়কে নিহত আরো ৫। গত বছর দেশের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮,৫০০-এরও বেশি। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। আমরা জিডিপি নিয়েও তো গর্ব করি, আমাদের জিডিপি বাড়ছে, দেশের উন্নয়ন ঘটছে, তাহলে কেন আমরা এই মানুষ বাঁচাতে এই ড্রাইভারদের কেন প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারছি না? দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সঞ্জানা চৌধুরী। এবারও অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, শীত উপেক্ষা করে চলছে জিকির আজকার। শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ গুণ বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বিরোধী জোট ভাঙার চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। আন্দোলন করার কোনো শক্তি নেই দলটির, পাল্টা মন্তব্য আওয়ামী লীগের। বছরের শুরুতেই শিশু নির্যাতন ও হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ, দ্রুততম সময়ে আইনের প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ মানবাধিকার কর্মীদের। এবং জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্যক্তিগত বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা, সহযোগিতার আশ্বাস পুলিশেরও। ইতিবাচক ফল পাওয়া যাবে বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে ঘণ্টা ব্যবধানে ৮টি আলাদা দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশে সড়কে নিহত হয়েছেন আরও ৫ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, শনিবার সকাল 7:30টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস গরু ভর্তি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ট্রাকটির ধাক্কায় আরও 7টি ট্রাক দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। একই সময়ে ঘটনাস্থলের ১০০ গজ দূরে সিরাজগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফায়ার সার্ভিসের 2 কর্মী আহত হন। এছাড়া টাঙ্গাইল সদরের বল্লা এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এখানে প্রায় 10টা ট্রাক এবং একটা বাস এবং 2টা অ্যাম্বুলেন্স একটা দুর্ঘটনায় পতিত হয়। গুরুতর আহত, পা কাটা, হাত ভাঙা এরকম কিছু রোগী আমরা টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠাই। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনায় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভূমিমন্ত্রীর ছেলে শরীফ রানা মারা যান। আহতদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে নিহতদের প্রত্যেকের পরিবারকে 20,000 এবং আহতদের 10,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসন। বঙ্গবন্ধু ব্রিজের ওখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে আমাদের হাসপাতালে 15 জন রোগী এসেছেন। তার মধ্যে 13 জন রোগী ভর্তি হয়েছেন এবং 2 জন রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এদিকে সকালে চট্টগ্রামের হাটহাজারীর দিঘির পাড় এলাকায় মিনিবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আমরা লুডের উপর দাঁড়িয়েছিলাম দিঘির পাড়, ওই সময় দেখতেছি যে মানে কি একটা গাড়ি ধাক্কা লাগিয়েছে। এই মোটরসাইকেলটা একটু স্লো ছিল, কিন্তু পিছন থেকে 3 নম্বরটায় মেরে দিয়েছিল। এছাড়া ভোরে চুয়াডাঙ্গার দামুরহুদার জয়রামপুর এলাকায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 বাসের চালক সহ 3 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গত বছর দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8,642 জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক হিসেবে উঠে এসেছে এই তথ্য। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বাৎসরিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তারা এ তথ্য জানিয়েছেন। এ সময় লিখিত প্রতিবেদনে জানানো হয়, গত বছর সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল 6,581টি, যা আগের বছরের চেয়ে অন্তত 1000 বেশি। সমিতির পক্ষ থেকে গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাসভিত্তিক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা তুলে ধরা হয়। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ফুটপাত দখল, ওভারটেকিং সহ 14টি বিষয় উল্লেখ করা হয়।
দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানা সহ 10টি সুপারিশও তুলে ধরা হয় সমিতির প্রতিবেদনে। 5,000-এর মতো বড় বড় ঘটনা পত্রিকায় এসছে, কিন্তু এটা মামলা রেকর্ড হয়নি। মামলা রেকর্ড না হলে কিন্তু সরকারের খাতায় এইটা ঘটনা আকারে দেখা যায় না। একটা অ্যাক্সিডেন্ট হলো, ওই অ্যাক্সিডেন্টের সংবাদটা সংবাদপত্রে স্থান পায় না। যদি সংবাদপত্রের পাতায় স্থান না পায়, এটা আমাদের মনিটরিংও আনা সম্ভব হয় না। এরকম ঘটনার সংখ্যা প্রায় 40%। আমরা জিডিপি নিয়েও তো গর্ব করি, আমাদের জিডিপি বাড়ছে, দেশের উন্নয়ন ঘটছে, তাহলে কেন আমরা এই মানুষ বাঁচাতে এই ড্রাইভারদের কেন প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারছি না? একই সড়কে বিভিন্ন ধরনের নসিমন করিমন থেকে আরম্ভ করে রিক্সা, ভ্যান এবং দ্রুতগামী গাড়ি চলছে। তো এগুলোকে কেন আমরা একটা সিস্টেমে নিয়ে আসতে পারি না? পৃথিবীতে সব জায়গায় সাইকেল রিক্সা চলে অনেক জায়গায়, তো সেখানে হয় কি তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। হিমশীতল ঠান্ডা বাতাস উপেক্ষা করে দ্বিতীয় দিনেও লাখো মুসল্লির জিকির আজকারে মুখর টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান। খিত্তায় খিত্তায় চলছে দিনই আলোচনা। গতকালের মতো আজও ফজরের নামাজ জামাতে আদায় করেন মুসল্লিরা। এরপর বয়ান শুরু হয়ে চলে সকাল 9টা পর্যন্ত। সামান্য বিরতি শেষে শুরু হয় তালিম। এদিকে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসকে উপেক্ষা করে ভোর থেকেই তুরাগ তীরে আসছেন অসংখ্য মুসল্লি। শীতজনিত কারণে মুসল্লিদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থদের বেশিরভাগই বয়স্ক বলে জানা গেছে। তাদেরকে সরকারি বেসরকারি বিভিন্ন মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে। এছাড়া বার্ধক্যজনিত কারণে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানিয়েছেন আয়োজকরা। 51তম ইজতেমার প্রথম পর্বে 17টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্ব। 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে 15ই জানুয়ারি। যে কোনো লেনদেনে আমাদের ধোঁকামি চলতেছে, এটা কিন্তু আল্লাহ রসুল বলে নেই, আল্লাহ বলে নেই। আল্লাহ রসুলের মোতাবেক আমাদেরকে চলার জন্য বলছে। এই ইমানটা কি কাদা আমার ভিতরে আসা যায়, এই মেহনত সম্পর্কে অনেক জরুরি বিদেশি মেহমানরা বয়ান দিয়েছে। এগুলো আমরা বাসায় যাই, বাসায় তালিম করি, আশেপাশে যারা আছে তাদেরকে এগুলা শিক্ষা দিই। এই বিশ্ব ইজতেমা আসা মানে মনে একটা বিশাল আকাঙ্ক্ষা, এবং আল্লাহ আশা পূর্ণ করবে এটা আমরা আশা করি। দর্শক, এই মুহূর্তে তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, এই মাত্র কিছুক্ষণ আগে জোহরের নামাজ শেষ হয়েছে, তো জোহরের নামাজের পর আবারও বয়ান শুরু হয়েছে। তো এই মুহূর্তে বয়ান করছেন ভারতের একজন মাওলানা, এবং তিনি হিন্দিতে বয়ান করছেন এবং তার বয়ানটি বাংলা ভাষায় অনুবাদ করে দিচ্ছেন একজন বাংলাদেশি তাবলিগ জামায়াতের মুরব্বী। আর এখানে আপনি জানেন যে আগামীকালকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার এই প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। তো আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমরা দেখেছি যে আজকেও সকাল থেকে দলে দলে মানুষজন কিন্তু ইজতেমা মাঠের দিকে আসছেন এখানে যে আগামীকালকে আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। তো আমরা প্রথম দিনে অর্থাৎ গতকাল যে ইজতেমাটি শুরু হয়েছে সেই সময় যে পরিমাণ লোক দেখেছিলাম, আজকে কিন্তু মুসল্লির সংখ্যা আরও অনেকটাই বেড়েছে। এবং এখানকার যারা আয়োজকরা আছেন এবং যারা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্নভাবে ইজতেমাকে সহায়তা করছেন, তো তারা যেটি বলছেন যে তারা আশা করছেন যে কালকে আখিরি মোনাজাতের আগে পর্যন্ত এখন যে পরিমাণ লোক এখানে আছেন তার থেকে আরও কয়েক গুণ মুসল্লি কিন্তু এখানে জড়ো হবেন। তো সেই বিষয়টি মাথায় রেখেই সব ধরনের প্রস্তুতি এখানে নিয়ে রাখা হয়েছে। আর আপনি বলছিলেন যে শীতের কথা এবং কুয়াশার কথা। হ্যাঁ, সকালের দিকটাতে আমরা যেমনটা দেখেছিলাম যে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল এবং তখন প্রচণ্ড শীতও ছিল, কিন্তু এখন এই মুহূর্তে আমরা যেটি দেখছি এখানে যে শীতের তীব্রতা অনেকটাই কমে গেছে এবং যে কুয়াশাটি ছিল বেলা 12টার দিক থেকে কিন্তু কুয়াশাও কমে গেছে। তো এখন এই মুহূর্তে শীতের তীব্রতা তেমন একটি নেই। তো তারপরেও যারা মুসল্লিরা আছেন আমরা দেখেছি যে তারা যে একান্ত প্রয়োজন ছাড়া কিন্তু তারা যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলের বাইরে আসছেন না। আর সকাল থেকে আমরা মেডিকেল সেন্টার যেগুলো স্থাপন করা হয়েছিল এখানে মুসল্লিদের যেই বিভিন্ন অসুস্থতার কারণ চিকিৎসা দেওয়ার জন্য, তো সেই মেডিকেল সেন্টারগুলোতে সকালবেলাটাতে আমরা দেখেছিলাম যে মুসল্লিদের প্রচণ্ড ভিড় ছিল। বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েই বয়স্ক মুসল্লিরা সেখান থেকে ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধপত্র সংগ্রহ করেছিলেন। তো এখন এই মুহূর্তে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু মেডিকেল সেন্টারগুলোতেও যে মুসল্লিদের যে ভিড় সেটিও কমে গেছে। আর এখানে আমি বলেছিলাম যে জোহরের নামাজের পর থেকে নতুন করে আবারও বয়ান শুরু হয়েছে। তো এই বয়ানটি হয়তো আরও কিছুক্ষণ পর্যন্ত চলবে। তো তারপরে হচ্ছে মুসল্লিদেরকে যে দুপুরের খাবারের বিরতি, সে খাবারের বিরতি দেওয়া হবে। তো এরপরে আজকে আসরের নামাজের পরে এই ইজতেমা ময়দানে একটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে যে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে ইজতেমার যে মূল বয়ান মঞ্চ রয়েছে সেই বয়ান মঞ্চের পাশেই। তো এরই মধ্যে আমরা যেটি জেনেছি প্রায় 200 জন মানুষ তাদের এই যৌতুকবিহীন বিয়ের জন্য এখানে নাম তালিকাভুক্ত করেছেন। এবং এই যে ইজতেমার বয়ান মঞ্চ থেকে যেটি বলা হয়েছে যে এই যে আসরের নামাজের
আগে পর্যন্ত তারা নাম তালিকাভুক্ত করবেন এবং তাদের যৌতুকবিহীন বিয়ে এখানে অনুষ্ঠিত হবে। তো এরকম ইবাদত বন্দিগির মধ্যেই আজকে মুসল্লিরা তাদের দিনটি এখানে পার করবেন এবং আগামীকালকে যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে সেই আখিরি মোনাজাত শেষে কিন্তু এখানে যারা মুসল্লিরা অংশ নিয়েছিলেন তাদের অনেকেই হচ্ছে তাদের নিজ নিজ বাড়ির দিকে ফিরে যাবেন, আবার কেউ কেউ এখান থেকে কিন্তু যে তাবলিগ জামায়াতের চিল্লা সেই চিল্লা নিয়ে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন। তো ইজতেমা ময়দান থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। আসাদ। সহকর্মী খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন টঙ্গীর তুরাগতীরের ইজতেমা ময়দান থেকে। সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল রাজধানী। দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কুয়াশা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 2-1 দিন এই অবস্থা থাকতে পারে বলেও জানানো হয়। আপাতত তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কাটা কম জানুয়ারি মাসে। কুয়াশার যে কারণটা সেটা হচ্ছে বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে আসার কারণে আমরা দেখেছি যে এর মধ্যে প্রচুর জলীয় বাষ্প আছে। পরের ইনভার্সনের কারণে আমরা বলি যে কুয়াশা হতে পারে। আগামী 2-1 দিন এরকম কন্টিনিউ করবে, বিশেষ করে নদী অববাহিকাগুলোতে ঘন কুয়াশা থাকবে। ঢাকায় হয়তো বা কুয়াশাটা কালকে একটু কমে যেতে পারে, তো একেবারেই বলা যাচ্ছে না যে ঘন কুয়াশা থাকবে না। দুপুরের সময় আরো থাকছে। প্রতিবন্ধী রিতার অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে দরিদ্রতা। ভিক্ষাবৃত্তি করে চলছে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা। দেশের বিভিন্ন স্থানে জেঁকে বসেছে শীত। দিনের বেশিরভাগ সময়ে দেখা যাচ্ছে না সূর্যের মুখ। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শরীয়তপুরের বিভিন্ন স্থান। তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। মাঝ নদীতে নৌযান আটকে পড়ে নোঙর করে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এদিকে হাসপাতালগুলোতেও বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। পঞ্চগড়ে শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না শ্রমজীবী মানুষেরা। বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এছাড়া ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে ব্যাহত হচ্ছে জনসাধারণের স্বাভাবিক কার্যক্রম। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণ বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই রোগের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই অবস্থায় রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে শিশু স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগে বেড রয়েছে 66টি। তবে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি আছে হাসপাতালে। শীতজনিত রোগ, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস সহ শ্বাসজনিত নানা রোগে আক্রান্ত রোগী যেমন রয়েছে, তেমনি আছে ডায়রিয়া আক্রান্ত রোগীরাও। শীত শুরু হওয়ার পর থেকে আমাদের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। স্বাভাবিক যে 60 থেকে 70 জন রোগী থাকে, এটা প্রায় 3 গুণের মতো বেড়ে 200-র কাছাকাছি রোগী প্রতিদিন করতে হচ্ছে। সাধারণত 2 মাস থেকে 2 বছরের ওই বয়সের বাচ্চাগুলোরই ব্রঙ্কিওলাইটিসটা বেশি হচ্ছে। এদিকে শীতের সাথে শিশুদের রোগের প্রকোপ বাড়ায় চিন্তিত স্বজনরা। জ্বরের কারণে খিচুড়ি নিয়েছি, মানুষ শিশু হাসপাতাল 1 মাস 5 দিন ছিলাম, ওখানে আর কোনো পরিবর্তন না দেখাতে এখানে নিয়ে আসছি। কাশির লাগে মানে টান চলে যাচ্ছে, তো টানের সাথে আমি মেডিকেল নিয়ে আসছি। নিউমোনিয়ার আগে শ্বাসকষ্ট, বেশি বেশি কাশি, বেশি বেশি জ্বর। এখানে আমরা প্রথম দিন আসছি যে 8 দিন থেকে চলে গেছি, একটু সুস্থ হয়েছে, আবার 10 দিন পর আসছি আর কি, এখন 3 দিন হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগের রোগীর ধারণ ক্ষমতা যেমন কম, তেমনি রয়েছে চিকিৎসক সহ নার্সের অপ্রতুলতা। অসুস্থ বাচ্চা আসলেই যেগুলো ভর্তি প্রয়োজন আছে আমরা কিন্তু ফিরিয়ে দিচ্ছি না। ম্যাক্সিমামই হচ্ছে যে ধরেন একদম নিম্ন বা ওই অবস্থার বিষয়। সুতরাং আমাদের অসুবিধা হচ্ছে, কষ্ট তো হচ্ছেই, কিন্তু এর মধ্যে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা বাচ্চাই যেন তার সর্বোত্তম সেবাটা পেয়ে থাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাড়াও মা ও শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতালেও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। সরকার পরিকল্পিতভাবে বিরোধী মতের দল ও জোট ভাঙার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
এ সময় তিনি বলেন, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করা আওয়ামী লীগ দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে। যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ একটি দীর্ঘ পুরনো রাজনৈতিক দল, সেই আওয়ামী লীগকে দেখলে মনে হয় যেন একটা রাজনৈতিকভাবে দেউলিয়া একটা দলে পরিণত হয়েছে। তা না হলে একটি রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক জোটকে ভাঙার চেষ্টা করতো না। তা না হলে অপর একটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে, যাদের কাজ হওয়া উচিত ছিল গণতন্ত্রকে বিকশিত করা, যাদের কাজ হওয়া ছিল গণতন্ত্রকে এখানে সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করা, তা না করে আজকে রাজনৈতিক দলগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, তাদের জোট ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। এদিকে আওয়ামী লীগ নেতারা বলেছেন, আন্দোলন করার কোনো শক্তি নেই বিএনপির। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তারা বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছেন বেগম খালেদা জিয়া। দেশকে যখন জঙ্গিবাদ, সন্ত্রাসের রাজত্বে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, আন্তর্জাতিক চক্রান্ত এবং এদেশীয় এই অপশক্তি বিএনপি জামাত অপশক্তি যখন আন্তর্জাতিক চক্রান্তকারীদের সাথে শক্তির সাথে মিশে বাংলাদেশ থেকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, আইএসের দুয়ার তোলার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার অর্জনগুলোকে যখন নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে, আমাদের অগ্রযাত্রাকে, উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য যখন ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আজকের এই সমাবেশ, 11 তারিখের সমাবেশকে আমরা মহাসমুদ্রে পরিণত করবো, এটাই আমাদের শপথ হওয়া উচিত। গোটা জাতি যখন বেগম খালেদা জিয়ার এই পাকিস্তানের মুখপাত্র হিসেবে পাকিস্তানের চিন্তা চেতনার নিয়ে যে উক্তি করেছিলেন, সেটার জন্য ধিক্কার করেছেন, সেই সময় তাদের কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা এটাকে সমর্থন করে বক্তব্য দিচ্ছেন। বেগম খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করবেন, ততক্ষণ বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার থাকতে পারে না। বিএনপি এখন আন্দোলন করার শক্তি নেই, সামর্থ্য নেই, সাহস নেই, জনগণ নেই। এর সাম্প্রদায়িক উগ্রবাদী হচ্ছে এখন আমাদের চ্যালেঞ্জ। 11ই জানুয়ারির জনসভা আমাদেরকে অঙ্গীকার করতে হবে, সাম্প্রদায়িক উগ্রবাদ রুখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব। বছরের প্রথম 7 দিনেই পারিবারিক ও সামাজিক গণ্ডের মধ্যে শিশু নির্যাতন ও হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। পাশাপাশি এই ঘটনা প্রকাশ্যে না আসা, সামাজিক মূল্যবোধ কমে যাওয়া এবং আইন প্রয়োগে কঠোর দৃষ্টান্ত না থাকাকে দায়ী করেন তারা। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2015 সালের 8 জুলাই সিলেটে 13 বছরের শিশু সামিউল আলম রাজনকে চুরির অপবাদে নির্যাতন করে হত্যা এবং 3রা আগস্ট খুলনায় এক গ্যারেজে 14 বছরের শিশু রাকিবকে নির্যাতন করে হত্যায় আলোড়ন সৃষ্টি হয় পুরো দেশে। এছাড়া বছর জুড়ে পারিবারিক কলহ, পূর্বশত্রুতার জের ধরে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটে। 2015 সালের আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এই সংখ্যা 476। 2016 সালের বছরের শুরুর 7 দিনেই শিশু নির্যাতন ও হত্যার ঘটনার পরিসংখ্যানে এরই মধ্যে যোগ হয়েছে চট্টগ্রামে 11 বছরের আজিমকে জবাই করে হত্যা, খুলনায় প্রতিবন্ধী মেয়েকে হত্যার পর পিতার আত্মহত্যা। এছাড়া গাজীপুরের 12 বছরের শিশু শ্রমিক মোজাম্মেলকে পিটিয়ে হত্যার অভিযোগ করে তার পরিবার। সবাই সবার ক্ষমতা এক্সারসাইজ করতে যে যার উপর করতে পারে, যার জন্য অনেক সময় দেখা যায় যে বড়রাই শুধু শিশুদেরকে এরকম নির্যাতন করছে। এই যে গাজীপুরের ঘটনাটা, যেটা যে ওয়ার্কশপে কাজ করতে সে স্বীকৃতি জানালো, সে গেল না, তাকে মেরে ফেললো। রাজনের ঘটনাটা তো সেম। তার মানে শিশুদের কাছ থেকে না শোনাটা টলারেট করতে পারি না আমরা। তো শিশুদের বিষয়ে কিছু করতে গেলেই কিন্তু আমরা সবসময় একটা হোলিস্টিক চিন্তা করি যে শিশুদের এগেনস্টে তো কেউ নাই, শিশুকে তো সবাই ভালোবাসে। যার জন্য যত নীতি নিয়ম পলিসি কোনোটার একটা আপনি দেখবেন কঠোর বাস্তবায়ন কখনো হয় না। এছাড়া শিশু নির্যাতন ও হত্যা বন্ধে এটা একটা ভয়াবহ অবস্থা। গুড প্যারেন্টিং যেমন ফ্যামিলি আছে, পজিটিভ ডিসিপ্লিন, সেই জিনিসগুলোও কিন্তু সেরকমভাবে নাই। টাস্ক ফোর্স প্রত্যেক মাসে বসে এই সেন্সিটিভ কেসগুলোকে স্পিডি ট্রায়ালের মাধ্যমে সেই কেসগুলোকে শেষ করতে হবে, আসামিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া পারিবারিক ও সামাজিক অস্থির পরিস্থিতি মোকাবেলা করে শিশুদের জন্য সুন্দর জীবন গড়তে পারিবারিক কাউন্সিলিংয়েরও প্রয়োজনের কথা বলেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আইএস ঝিনাইদহে নিহত হোমিও চিকিৎসক ছবির আলী মণ্ডল হত্যার দায় স্বীকার করায়
জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে এ হত্যার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল চরমপন্থা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে আইএসের দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সও সাইট ইন্টেলিজেন্সের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বেলেখাল বাজারের নিজ চেম্বারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন হোমিও চিকিৎসক সমীর আলী। ঘটনার দিন রাতে নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। 2001 সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন সমীর, আর এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশ ওয়ান ওয়ে চার্চের ধর্মযাজকদের। এদিকে হত্যা রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 12-14 বছর ডাক্তারি করে ওই জায়গায় বসেই, তাছাড়া সে কোনো খারাপ পথে খারাপই নাই। সমীর উদ্দিন খাজা তিনি হত্যা হওয়ার পরে আইএস যে স্বীকার করে নিয়েছে, এরপরে আমরা আমাদের যে খ্রিস্ট ভক্তরা রয়েছে এবং পালকরা রয়েছে তারা অত্যন্ত ভয় এবং ভীতির মধ্যে রয়েছে। আমরা যারা খ্রিস্ট ভক্ত বিশ্বাসী আমরা খুবই উদ্বিগ্ন এবং ভয় ভীতির মধ্যে আছি। আইএসের একটা এটা আমি অনলাইনে দেখেছি এবং যেটি সম্পর্কে আমরা তদন্ত করতেছি, সেই বিষয়টা মাথায় রেখে ওটাও তদন্তের একটা অংশ, সেটা তদন্ত চলছে। জঙ্গি সন্ত্রাস দমনে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো ও মাইকিং কার্যক্রম পরিচালনা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে এগিয়ে এলে সমাজ থেকে জঙ্গিবাদ প্রতিরোধ করা সহজ হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ফখরুল শাহিনের রিপোর্ট। নির্বাচনী কোনো প্রচারণা নয়, জঙ্গি সন্ত্রাসদের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা। এভাবে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো ও মাইকিং করে জঙ্গি বিরোধী কার্যক্রম পরিচালনা করছেন রাজধানীর বিভিন্ন এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা। মসজিদে ইমাম সাহেবদেরকে বলা হয়েছে যারা বিভিন্ন জামাতে আসে তারা যাতে এইখানে ডকুমেন্ট ছাড়া মসজিদের ভিতরে না থাকতে পারে। ভাড়া দিবেন তাদেরকে তাদের নাম, ঠিকানা এবং আইডি কার্ডের নাম্বার সহ রেখে তাদেরকে ভাড়া দেওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করেছি। প্রত্যেক বাড়িওয়ালাকে, প্রত্যেক মাদ্রাসা কমিটিকে সবাইকে সচেতন হতে হবে। সবাই মিলে যদি দায়িত্ব পালন করে অবশ্যই সফলতা পাবো। সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া জঙ্গি তৎপরতা রুখতে স্থানীয় উদ্যোগের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের স্পষ্টভাবে মানুষকে বোঝাতে হবে যে এই জঙ্গি তৎপরতা যারা ধর্মের নামে করছে, এটি বাংলাদেশের রাষ্ট্র বলেন, বাংলাদেশের সমাজ বলেন, বাংলাদেশের ধর্ম বলেন, বাংলাদেশের উন্নয়ন বলেন, বাংলাদেশের গণতন্ত্র বলেন, সব কিছুকে কীভাবে তছনছ করে দেওয়ার জন্য এটি হচ্ছে সেটি বাংলাদেশের মানুষকে উপলব্ধিতে আনতে হবে। পুলিশও মনে করছে স্থানীয়ভাবে সহযোগিতা পেলে জঙ্গি দমন কার্যক্রমকে গতিশীল করতে পারবেন তারা। কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল যদি জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের অ্যাওয়ারনেস সৃষ্টি করতে চান, মানুষের জনমত গড়ে তুলতে চান, তাইলে এটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো একটি উদ্যোগ। অপরাধ নির্মূলে পুলিশ এবং জনগণের যে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে কর্মকাণ্ড গ্রহণের একটি প্রয়াস, সেটারই অংশ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত জঙ্গি নির্মূল করতে না পারলে দেশে অরাজকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আন্দোলন গড়ে তোলার আহ্বান তাদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে দুর্বৃত্তদের হামলায় 2 শ্রমিক নিহতের ঘটনায় সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এই ঘটনার 1.5 ঘন্টা পর 11:15টার দিকে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা। এদিকে গতকাল রাতে এই হত্যাকাণ্ডের পর শহরতলির খাদিম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন পঙ্খী, রকি ও জামাল নামে 3 জনকে আটক করা হয়। একই সময় অজ্ঞাতনামাদের আসামি করে শাহপরান থানায় একটি মামলা করেন বনফুল অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক। শুক্রবার সন্ধ্যায় খাদিম নগরের বিসিক শিল্পনগরী এলাকায় দুর্বৃত্তদের হামলায় খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান বনফুলের 2 কর্মী নিহত হন। এ ঘটনায় আহত অপর কর্মী রাসেল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যে রুটগুলো আছে ওগুলোর মধ্যে বাল্ব করার জন্য, লাইটিং করার জন্য, সিসি ক্যামেরা দেওয়ার জন্য মনে করেন এই যে সন্ধ্যার সময় মনে করেন 2 জন মানুষকে হত্যা করা হয়েছে, কোনো কেউ দেখছেও না, কেউ জানছেও না কি আসল বিষয়। মনে করেন যদি সিসি ক্যামেরা থাকতো, লাইটিং থাকতো, তাহলে দেখা যাইতো কি কেরা বা কারা হত্যা করছে। প্রশাসন দিন রাত 24 ঘন্টা, শুধু 1 দিন 2 দিন নয়, যতদিন পর্যন্ত এই বিসিক শিল্পনগরী আছে ততদিন দিন রাত্রে যাতে টহল থাকে প্রশাসনের। অবিলম্বে 8ম পে স্কেলের অন্তর্ভুক্তির দাবিতে কালো ব্যাজ ধারণ,
কর্মবিরতি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি তোলা হয়। 12 থেকে 14 তারিখ আমরা কালো বেজ ধারণ করব। 16 তারিখ 1 ঘন্টা কর্মবিরতি, এবং স্পষ্ট করে বলতে চাই যে সকাল 10টা থেকে যে স্কুল শুরু হবে প্রথম যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা আমরা কর্মবিরতি পালন করব। আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করব। আমরা পরীক্ষাতে কোনো কর্মসূচি দেব না, পরীক্ষা যথাযথ চলবে, এবং এর মধ্যে যদি আমাদের দাবি দাওয়া পূরণ না হয় তাহলে মার্চ থেকে আমাদের কঠোর কর্মসূচি হবে, যেটা মানে অবিরাম ধর্মঘট এবং স্কুল কলেজে তালা ঝুলিয়ে দেয়া। দুপুর 12 থাকছে। ভারতের পাঞ্জাবে পাঠানকোট বিমান ঘাঁটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে দেখবেন পাক ভারত সীমান্ত এলাকা। বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কার অভিযানের বিরুদ্ধে সব ধরনের আইনি প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার। নিউ ইয়র্ক সিটি সবসময় অভিবাসীদের পাশে থাকবে প্রতিশ্রুতি দিয়ে অবিলম্বে বহিষ্কার অভিযান বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানান সিটি কাউন্সিলম্যান। সিটি কাউন্সিল আয়োজিত অভিবাসীদের বহিষ্কার অভিযানের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে বসবাস করা প্রায় 50 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে নির্বাহী আদেশ দিয়েও কংগ্রেসের বাধার মুখে ব্যর্থ হন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর থেকে অবৈধ অভিবাসীরা এক ধরনের আতঙ্কে দিন কাটাতে থাকেন। এরই মধ্যে বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে নিউ ইয়র্কের কুইন্সে সংবাদ সম্মেলন করে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল। সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অধীনে বহিষ্কার অভিযানের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। নিউ ইয়র্ক শহর সবাইকে স্বাগত জানায়, কিন্তু গত কয়েকদিনে কর্তৃপক্ষের কঠোর অভিযানের কারণে অনেক অভিবাসী তাদের স্বাভাবিক জীবন হারিয়ে ভীতিকর পরিবেশে বসবাস করছেন। এ অমানবিক আচরণ কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কাউন্সিলম্যান, পাবলিক অ্যাডভোকেট এবং সিটি কাউন্সিলের ইমিগ্রেশন বিষয়ক কমিটির চেয়ার সহ স্থানীয় সরকারের অনেকেই অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কারের বিরোধিতা করেন। ভয় পাবেন না, সবখানে অভিযান চললেও নিউ ইয়র্কে অভিযান চালানো হবে না বলে আমি আপনাদের আশ্বস্ত করছি। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অভিযানের ফলে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, গুরুতর রোগী ডাক্তারের কাছে যাচ্ছেন না। এগুলোর মতো যে খবর শোনা গেছে তা সত্যিই হৃদয় বিদারক। Of parents who have taken their children out of school because of fear. In a situation with ICE, আমরা আপনাদের সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছি। আইনগতভাবে আপনাদের অধিকার রক্ষায় আমরা সব সময় সচেষ্ট। পয়লা জানুয়ারি 2016 থেকেই 2014 সাল পরবর্তী সময়ে অবৈধভাবে প্রবেশকারী ও বহিষ্কার আদেশ পাওয়া অভিবাসীদেরকে গ্রেফতার ও বহিষ্কার অভিযানে নেমেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। সময় সংবাদ, নিউ ইয়র্ক। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি দর্শনার্থীদের নজর কেড়েছে ঐতিহ্যবাহী শতরঞ্জি। ক্রেতারা দাম আর মান নিয়ে যেমন সন্তুষ্ট, তেমনি বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। জানালেন, বাণিজ্য মেলার মতো এমন বড় আসর বছর জুড়ে রপ্তানি আদেশ পেতেও বড় ভূমিকা রাখে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বাণিজ্য মেলার বাহারি সব পণ্যের মধ্যে শতরঞ্জির স্টলগুলোতেও ভিড় করছেন দর্শনার্থীরা। দেখে শুনে কিনছেন ঐতিহ্য আর আভিজাত্যের মিশেলে তৈরি নকশাদার সব শতরঞ্জি। কোয়ালিটি তো অবশ্যই ভালো, প্রাইসও রিজনেবল। ঐতিহ্যের পাশাপাশি এটা আমার পরিবারের জন্য খুবই কমফোর্টেবল। মেলায় আসলে একটা সুবিধা হচ্ছে আপনার সব ধরনের প্রোডাক্ট এখানে একসাথে পাওয়া যায়। প্রতি বছর আমি মেলাতে আসলে শতরঞ্জির স্টল থেকে কিছু না কিছু কিনি। এভরি ইয়ার আই কাম টু দ্য ফেয়ার। প্রতি বছরই আমি এই মেলায় আসি। এবার আমার বন্ধুকেও সাথে এনেছি। এখানের পণ্যগুলো সত্যি অসাধারণ। ইটস বিউটিফুল প্রোডাক্ট। স্টলগুলোতে তাঁতে তৈরি এক একটি ডোরম্যাট 50 থেকে 400, ফ্লোর ম্যাট 400 থেকে 6000, বিছানার চাদর 900 থেকে 3000 আর বাহারি সব পর্দা পাওয়া যাচ্ছে 600 থেকে 2000 টাকায়। এসব পণ্যের সঙ্গে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় সব অফার। দুইটা কিনলে তিনটা ফ্রি পাবেন, 120 টাকা করে পিস। ফ্লোর ম্যাটে 10% ডিসকাউন্ট, 20% আছে। ডাইনিং টেবিলের 1260 টাকা, 30% অফ আছে। বেড কভার পাওয়া যাবে, বেডশিট পাওয়া যাবে, পর্দা আছে কিছু। এগুলো কাস্টমার নিচ্ছে, আমরা সব নতুন নতুন ডিজাইন নিয়ে এসেছি।
দেশি পণ্যের প্রতি দর্শনার্থীদের আগ্রহে সন্তুষ্ট শতরঞ্জির বিক্রেতারা জানালেন, মেলা উপলক্ষে বরাবরের মতো এবারও নতুন পণ্য নিয়ে এসেছেন তারা। আমরা প্রতিবারই নতুন করে থাকি, এবার বেনি ডোরম্যাট নামের একটা আইটেম আছে। এই মেলায় আমাদের স্যাম্পল দেখে, আমাদের কালেকশন দেখে তারা উৎসাহিত হয়ে তারা আমাদের সাথে পরবর্তী সময় যোগাযোগ করছে এবং রপ্তানি আদেশ দিচ্ছে। বর্তমানে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 38টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের শতরঞ্জি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, আন্তর্জাতিক বাণিজ্য মেলার নবম দিনের খবরাখবর জানতে চাচ্ছিলেন। আসলে আমরা সকাল থেকেই দেখেছি মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের আগমনের যে ভিড়, সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আজকে শনিবার সরকারি ছুটির দিন হওয়াতে কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আপনি একটু খেয়াল করলে দেখবেন আমার পেছনেই একটি প্যাভিলিয়ন রয়েছে। এখানে যারা আয়োজক বা ব্যবসায়ী যারা আছেন তারা তাদের পণ্যের প্রচারের জন্য কিন্তু অভিনব সব ব্যবস্থা নিচ্ছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রাণের একটি স্টল এবং সেখানে ফ্রি স্যাম্পল দেওয়া হচ্ছে এবং এটি প্রচারণার জন্য তারা একটি অভিনব পন্থা বলে আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা যে যত ক্রেতা দর্শনার্থী আসবেন তাদের প্রত্যেকে তারা একটি ফ্রি স্যাম্পল এবং তাদের একটি লোগো সম্বলিত একটি কার্ড তারা গিফট দিচ্ছেন এবং এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু এই স্টলটিতে বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি। সেটার একটি কারণ হলো ফুড আইটেমের প্রতি মানুষের একটি বেশ আকর্ষণ থাকে এবং এখানে মূলত যে বেশি ভিড় হওয়ার কারণ একটাই, সেটি হলো যে কিছু মূল্য ছাড় পাচ্ছেন ক্রেতারা এখান থেকে এবং বিভিন্ন ধরনের অফার এখানে রয়েছে। যেমন প্রাণের যেসব পণ্য রয়েছে সেসব পণ্য কিন্তু অনেকগুলো পণ্য একসাথে কিনলে তারা একটি বেশ বড় রকমের মূল্য ছাড় পাচ্ছেন, যেটি বাইরের কোনো স্টলে বা দোকানপাট থেকে কিনতে গেলে তারা এর আগে পান না, যে কারণে স্বাভাবিকভাবেই বাণিজ্য মেলায় একটু ভিড়টা বেশি থাকে। তাছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি যে দুপুরবেলা এখন কিছু আপনার স্টলগুলোতে ভিড় একটু কম, কারণ এখন দুপুরের খাবারের সময়, যে কারণে এখানে ক্রেতা দর্শনার্থীদের একটু ভিড় আমরা কম দেখতে পাচ্ছি। কিন্তু কিছুক্ষণ পরেই, একটু আগেই কিন্তু অনেক বেশি ভিড় ছিল। এখন আপনারা আমার সামনে যে সাজানো পণ্যগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে আমি যে অফার মূল্য ছাড়ের কথা বলছিলাম সেইগুলোই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে যারা ক্রেতারা আছেন তারা যে বিষয়টি দেখতে চাচ্ছেন যে মানসম্মত পণ্য এবং কিছুটা কম দামে কেনার ক্ষেত্রে তারা এটিকে অগ্রাধিকার দিচ্ছেন। তো আমরা এরকমভাবে আমরা যতগুলো স্টলে গিয়েছি প্রত্যেকটি স্টলেই কিন্তু অনেক বেশি লোকজন, অনেক বেশি ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং এই বাণিজ্য মেলায় যে প্রথম 9 দিনেই এত মানুষের সমাগম, এতে করে ক্রেতারা কিন্তু তারা বলছেন যে যথেষ্ট ভালো সাড়া এবার তারা পাচ্ছেন এবং এটা অব্যাহত থাকবে একেবারে মেলা শেষ হওয়া পর্যন্ত, এমনটাই প্রত্যাশা করছেন তারা। তো আসাদ, আমার কাছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবরাখবর। সহকর্মী জুবায়ের ফয়সাল জানাচ্ছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সেখানকার খবরাখবর। ব্রাহ্মণবাড়িয়ার ফসলি জমিতে গড়ে উঠছে একের পর এক ইটের ভাটা। ঝুঁকিপূর্ণ এই ইটের ভাটাগুলো থেকে নির্গত ধোঁয়ায় নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। এই অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইট ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই ইট তৈরির জন্য ফসলি জমির উর্বর মাটি কিনে কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার মালিকেরা। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর, রামপুর, চান্দুরা এবং ইসলামপুর এলাকায় এমনটাই চিত্র। এতে একদিকে কমছে আবাদি জমি, অন্যদিকে ফসলি জমি গর্ত হয়ে সৃষ্টি হচ্ছে জলাশয়ের। 2013 সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে জলাভূমি এবং কৃষি জমিতে ইটভাটা তৈরি নিষেধ করা হলেও নজরদারির অভাবে মানছে না কেউ। এসব ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। ধান যে সময় ফসলে তুর বাড়ি হয় তখন ওই রাগগুলা ফললে ধানগুলো মর বাঁধে না, তখন চুষা বেশিরভাগ হয়। মোস্টলি কাজ করছে হচ্ছে মাটির দালালগুলা, তারা বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে কৃষক মাটিগুলা নিয়ে যাচ্ছে। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের এই নেতা। ফসল হানি থেকে শুরু করে অতিবৃষ্টিপাত, খরা, অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অবিলম্বে এই সমস্ত ইটভাটা বন্ধ করা হোক। অবশ্য ইটভাটায় নিয়মিত তদারকির ব্যাপারে নিজেদের সীমাবদ্ধতার কথা জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। সাধারণত অভিযোগ পাইলে তখন আমরা তখন এটা তদন্ত করি। ব্রাহ্মণবাড়িয়া এত বড় একটা ডিস্ট্রিক্ট, 9টা উপজেলা আছে, আমরা মাত্র 7 জন লোক এখানে কাজ করি। আর সবচেয়ে বড় সমস্যা ট্রান্সপোর্টের অভাবের কারণে আমরা মনিটরিংটা ঠিকমতো করতে পারি না।
আর জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা জানান, যেসব ইটভাটা সরকারি নীতিমালায় আসেনি তা বন্ধের উদ্যোগ নেওয়া হবে। ৮০% মতো ইটভাটা সরকারের নীতিমালা অর্থাৎ যে জিগজ্যাগ পদ্ধতি অথবা অন্যান্য পদ্ধতিতে কনভার্ট হয়ে গেছে। কিছু সংখ্যক আছে, এটা আমরা তবুও চেষ্টা করেছি সবগুলো বন্ধ করে দেওয়ার জন্য। পরিবেশ অধিদপ্তরের সূত্র মতে ব্রাহ্মণবাড়িয়ায় মোট ইটভাটা রয়েছে ১৫৫টি, যার মধ্যে চালু রয়েছে ১৩৫টি। এর মধ্যে সরকারি নীতিমালায় এসেছে ৮৫টি, আর আধুনিকায়ন করা হয়েছে মাত্র ২টি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দিনাজপুরের শারীরিক প্রতিবন্ধী রীতার অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে দরিদ্রতা। পিতৃহারা সংসারে অসুস্থ মাকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে এইচএসসি পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সে। স্বপ্ন একটাই, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে শিক্ষার আলো ছড়ানো। এ অবস্থায় সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা করেছেন তার শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়া গ্রামের মৃত যদু বর্মনের মেয়ে রীতা রানী। শারীরিক প্রতিবন্ধী মেয়েটি অসুস্থ মাকে নিয়ে বাঁশের তৈরি জীর্ণ খুপড়ি ঘরে থাকে। মা প্রমীলা বর্মন কাজ ও ভিক্ষাবৃত্তি করে চালান সংসার। অভাব দরিদ্রতাকে জয় করে মেধাবী মেয়েটি চালিয়ে যাচ্ছে তার শিক্ষা জীবন। পিতৃহারা মেয়েটি এখন এইচএসসি পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কলেজ যাওয়ার পথে আমি ভিক করি, করার পর তারপর কলেজে যাই। কলেজ থেকে আসার পরে আমি ভিক করে আসি। আমার মা এখন অসুস্থ, আমাদের যে চলার মতো একটা কিবা থাকে সেটা আমাদের কিছু নেই। আমার স্বপ্ন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। 2 কেজি চাল পেলে 1 কেজি চাল বিক্রি করে সেই বাচ্চাকে আমি লেখাপড়া করাইছি। এখন অনেক দূর পর্যন্ত তুলতে চাই, কিন্তু আমি কোথায় আমি সাহায্য পাই না। এই অবস্থায় রীতার স্বপ্ন পূরণে সরকার সহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেন প্রতিবেশী সহ স্থানীয় জনপ্রতিনিধি। সরকারের কাছে আমরা আকুল আবেদন করতেছি, তার প্রতি যেন সাহায্য সহযোগিতার কামনা করতেছি। তার সরকারিভাবে একটা ব্যবস্থা নিলে ওই পরিবারটা থেকে সে মেয়েটা শিক্ষিত হইতে পারে। অদম্য রীতার পড়াশোনার প্রতি প্রচন্ড ইচ্ছাশক্তির কথা জানালেন তার কলেজের শিক্ষক। ক্লাসে উপস্থিতির হার বেশ ভালোই বলা যায়, প্রায় 90% রেগুলার সে কলেজে আসতো। পরে সে উপবৃত্তি পেল, উপবৃত্তি ধরা হলো। টেস্ট পরীক্ষায় সে ভালো করেছে, টেস্ট পরীক্ষায় বিনা সুপারিশে সে ফর্ম ফিলাপের সুযোগ পেয়েছে। রীতা রানী 2014 সালে এসএসসি পাশ করে বীরগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয়। সময় সংবাদ, দিনাজপুর। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাচ্ছে সময়ের সংবাদদল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। সকালে কুষ্টিয়ায় ফকির লালন শাহ মাজার এলাকায় আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে ভিড় জমান। তারা সময় সংবাদ নিয়ে তাদের ভালো ও খারাপ লাগার কথা জানান। এমন একটা টিভি সারা বিশ্বের খবর দেখা যায়, আর বাংলাদেশের খবর তো খুব ভালোই দেখায়। সরাসরি লাইভ হয়তো কোথাও অকারেন্স ঘটেছে, সেগুলো সময় টেলিভিশন যেভাবে কাভারেজ দেয় অন্য চ্যানেলগুলো থেকে এর একটু এক্সেপশনাল। প্রবাসে যে খবর রাত 1টার সময় দেখায় সেগুলো অনেক ভালো। আমরা বাইরের দেশে থেকেও বাইরের দেশের খবর শুনতে পাচ্ছি। লালনের এখানে বাৎসরিক 2টা ফেস্টিভ্যাল হয়, এই সংবাদটা আরো বেশি প্রচার করলে আরো ভালো হয়। ভারতের পাঞ্জাবে পাঠানকোট বিমান ঘাঁটি পরিদর্শনে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঠানকোটে সন্ত্রাসী হামলার ঘটনায় 7 সেনা ও 6 জঙ্গি নিহতের 1 সপ্তাহের মাথায় বিমান ঘাঁটি পরিদর্শনে এলেন মোদী। একই সঙ্গে বিমানে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার। এর আগে শুক্রবার সন্ত্রাসী হামলার পর পাঠানকোট বিমান ঘাঁটি পরিচ্ছন্ন করার পাশাপাশি সেখানকার যুদ্ধ বিমান ও হেলিকপ্টারগুলো ফিরিয়ে আনা হয়েছে। পাঠানকোটে হামলাকারীদের পাকিস্তান থেকে নিয়ন্ত্রণ করা হয় বলে দাবি ভারতীয় তদন্ত কর্মকর্তাদের। এ বিষয়ে পাকিস্তান সরকারকে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পরবর্তী করণীয় নিয়ে শুক্রবার দ্বিতীয়বারের মতো উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে আগামী 15ই জানুয়ারি পূর্ব নির্ধারিত ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে শঙ্কা রয়েই গেছে। তেহরান ও মাশহাদে সৌদি দূতাবাস ও কনসুলেটে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের অন্যতম ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ কাশানি। এর সঙ্গে অনুপ্রবেশকারী জড়িত বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ইয়েমেনে ইরানি দূতাবাসে হামলার অভিযোগ অস্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলার প্রতিবাদ জানাতে বিক্ষোভ করে হাউথি বিদ্রোহী ও তাদের সমর্থক শিয়া সম্প্রদায়ের মানুষ। সৌদি জোট উদ্দেশ্যমূলকভাবে ইয়েমেনের বিভিন্ন প্রশাসনিক ভবনে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে তারা। তেহরানের সঙ্গে সুর মিলিয়ে হাউথিরাও জানায় সানায় অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে জোট। সৌদি জোট ইয়েমেনের প্রশাসনিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে, যাতে করে আমরা আর পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। ইয়েমেনে পশ্চিমা বিশ্ব ও ইহুদিবাদী ইসরায়েলের মদদে সৌদি জোট যে হামলা চালাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক বিশ্বকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আমরা। তবে সানায় ইরানি দূতাবাসে সৌদি জোট কোনো হামলা চালায়নি বলে জানিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায় ইরানি দূতাবাসে হামলা চালানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা। দূতাবাস তো নয়ই, এর কাছাকাছি কোনো এলাকাতেও সৌদি জোট হামলা চালায়নি বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে ইরানের দূতাবাসে হামলার অভিযোগ অস্বীকার করে সৌদি জোটও। শিয়া নেতা নিমর হত্যাকাণ্ডের জেরে ইরানের তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদে সৌদি কনসুলেটে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ কাশানি বলেন, অনভিজ্ঞ রাজপুত্রদের তৎপরতায় সৌদি সরকার ধ্বংসের কাছাকাছি পৌঁছে গেছে। হামলাকারীরা অবশ্যই শাস্তির যোগ্য কাজ করেছে। সৌদি ইরান উত্তেজনার সুযোগ নিয়ে এই অপরাধ যারা করেছে তাদের মনে রাখতে হবে আমাদের শীর্ষ নেতা সবাইকে সহিংসতা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। এই হামলায় নিশ্চয়ই কোনো বিদেশি শক্তি বা আমাদের শত্রুপক্ষের প্ররোচনা ছিল। এদিকে শিয়া নেতা নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে জার্মানির ফ্রাঙ্কফুর্টে সৌদি কনসুলেটের সামনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। সৌদি আরবের চরমপন্থার বিরুদ্ধে স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করে তোলে তারা। নিমর হত্যার প্রতিবাদ করতে পিছপা হয়নি সৌদি জনগণ। সৌদি আরবের পূর্বাঞ্চলে নিমরের জন্মস্থান আওয়ামিয়ায় দেশটির রাজপরিবারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে তাদের অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। টেনিস। রাজধানীর রমনা টেনিস কমপ্লেক্সে আজ থেকে শুরু হয়েছে বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট। আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম। রমনা টেনিস কমপ্লেক্সে 200 প্রতিযোগীর অংশগ্রহণে টুর্নামেন্ট চলবে 15 জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ ছাড়াও প্রতিযোগিতার জুনিয়র পর্যায়ে অংশ নিয়েছেন এক ভারতীয় টেনিস খেলোয়াড়। সিনিয়র পর্যায়ে বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে ভাগ হয়ে খেলবে খেলোয়াড়েরা। পুরুষ এককে টুর্নামেন্টের প্রাইজ মানি 12,000 টাকা এবং মহিলা এককে প্রাইজ মানি 6,000 টাকা। প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত খেলা চলবে। বোলিং ও ব্যাটিংয়ে তিনি অপ্রতিরোধ্য বলেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের স্বপ্ন পূরণের অন্যতম কারিগর তিনি। তার গায়ে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা। দর্শক, বলা হচ্ছে সাকিব আল হাসানের কথা। তিনি যেমন স্বপ্ন দেখান, ঠিক তেমনি তারও রয়েছে কিছু স্বপ্ন। সাকিব সেই স্বপ্নের কথা বলেছেন সময় সংবাদে। সাকিব আল হাসানের বিশেষ সাক্ষাৎকারের আজ থাকছে দ্বিতীয় পর্ব। রিপোর্ট করেছেন হুমায়ুন কবির রোজ। ক্রিকেট দুনিয়ার যে প্রান্তে লড়াই করুক না কেন বাংলাদেশ, সেখানেই চাতক পাখির মতো চেয়ে থেকে সমর্থকরা স্বপ্ন বোনেন বিজয় উল্লাসের। তবে সমর্থকেরা একটু আলাদা করে স্পটলাইট রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে। কারণ বাংলাদেশের অনেক জয়ের গাঁথুনি সাকিব দিয়ে থাকেন ব্যাট কিংবা বল হাতে। তাই সাকিব এদেশের সমর্থকদের স্বপ্ন সারথি। তবে সাকিব যেমন স্বপ্ন দেখান ভক্তদের, ঠিক তেমনি তারও যে আছে স্বপ্ন। সাকিব হৃদয়ে যে স্বপ্ন লালন করেছেন তা তুলে ধরেছেন সময় সংবাদে। একটা খুব বড় প্ল্যান আছে একাডেমি, যেটা করলাম আল্লাহ করে যদি ইনশাল্লাহ এটা সাকসেসফুল হয়, এটা হচ্ছে আমার ড্রিম প্রজেক্ট। এটা যদি হয়ে যায়, মানে আমি বলবো যে ক্রিকেটের সাথে যত কিছু করা সম্ভব আমি এটা দিয়ে করতে পারবো। অবশ্যই মাগুরাতে প্ল্যান এখন পর্যন্ত। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বিস্ময় পারফরমেন্স দেখিয়ে 2009 সালে হন উইজডেন সেরা টেস্ট ক্রিকেটার। একাধিকবার হয়েছেন 3 ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার। আগামী দিনের ক্রিকেটারদের আদর্শ তাই সাকিব আল হাসান। তাই তাদের দিলেন নানা পরামর্শ। ওকে বুঝতে হবে যে আসলে ওর স্ট্রেংথটা কোথায়। ওর স্ট্রেংথ হিসাবে মানে মাথাটা রেখেই কাজ করতে হবে। আর
আলটিমেটলি ডিসিপ্লিন বা কাজের প্রতি সচেতনতা থাকাটা খুবই জরুরি, কিংবা কি কাজটা করতেছে এটা ওর বুঝে করাটা খুব জরুরি। কারণ আছে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতেছেন কিন্তু আপনি জানতেছেন না আপনি কি করতেছেন, তখন জিনিসগুলো খুব ডিফিকাল্ট। সাকিব মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় নিন্দুকের সমালোচনা শুনেছেন বহুবার, কিন্তু কখনোই সেই সমালোচনার প্রভাব পড়েনি মাঠের পারফরমেন্সে। যেহেতু এমন একটা প্রফেশনে আসছি এবং যেহেতু সাবকন্টিনেন্টের ক্রিকেটটা অনেক বড়, সো এখানে মানুষের ইমোশনও জড়িত, সো এই কারণে চাপটা একটু বেশি। এগুলো নিয়ে আসলে খুব বেশি কেউ চিন্তা করে বলে আমার মনে হয় না, কারণ চিন্তা করলে জিনিসগুলো আরো ডিফিকাল্ট হয়ে যায়। হুমায়ুন কবির, রোজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে ঘণ্টা ব্যবধানে 8টি আলাদা দুর্ঘটনা, 6 জনের মৃত্যু। সারা দেশে সড়কে নিহত আরো 5, আহত অর্ধশতাধিক। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। শীত উপেক্ষা করে চলছে জিকির আজকার। শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বিরোধী জোট ভাঙার চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। আন্দোলন করার কোনো শক্তি নেই দলটির, পাল্টা মন্তব্য আওয়ামী লীগের। এবং বছরের শুরুতেই শিশু নির্যাতন ও হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ, দ্রুততম সময়ে আইনে প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ মানবাধিকার কর্মীদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।